হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইস স্মার্ট বাংলা। স্টুডেন্টস, তোমরা সবাই জেনে থাকবে যে ওয়েস্ট বেঙ্গল WBSSC সিডি পরীক্ষার ডেট আমাদের জানিয়ে দিয়েছে। মার্চ মাসের 1 এবং 8 তারিখে এই দুটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমি আশা রাখছি তোমরা সকলে খুব ভালো করে পড়াশোনা করছো। চলো আমরা আমাদের এই প্রিপারেশনটা শেষ মুহূর্তের আগে ঝালিয়ে নিই। আমি সন্তু মণ্ডল, তোমাদের GKCA টিচার। আমি তোমাদের জন্য আজ 25টা কোশ্চেনের একটি সেট নিয়ে এসেছি। চলো খুব বেশি সময় নষ্ট না করে আমরা কোশ্চেনের দিকে যাই। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, হু ওয়াজ দ্য ফার্স্ট নন ইন্ডিয়ান টু রিসিভ ভারতরত্ন? অর্থাৎ প্রথম অভারতীয় কে ছিলেন যিনি ভারতরত্ন পেয়েছেন? অপশানগুলো আমরা একবার দেখব। মাদার টেরেসা, নেলসন ম্যান্ডেলা, খান আব্দুল গফফর খাঁ এবং মোহাম্মদ আলী জিন্নাহ। আমাদের রাইট অ্যান্সার হবে খান আব্দুল গফফর খাঁ। এই যে চারটে অপশান আছে এর মধ্যে নেলসন ম্যান্ডেলা, খান আব্দুল গফফর খাঁ এবং মোহাম্মদ আলী জিন্নাহ এই তিনজনই নন ইন্ডিয়ান। এর মধ্যে নেলসন ম্যান্ডেলা এবং খান আব্দুল গফফর খাঁ ভারতরত্ন পেয়েছেন। নেলসন ম্যান্ডেলা পেয়েছেন 1990-তে এবং খান আব্দুল গফফর খাঁ পেয়েছেন 1987-এ। এবার যেহেতু কোয়েশ্চেনে দিয়েছে যে প্রথম কে ছিল, খুব স্বাভাবিকভাবে আমাদের অ্যান্সার হবে খান আব্দুল গফফর খাঁ। মোহাম্মদ আলী জিন্নাহ ভারতরত্ন পাননি। এবার আসছি মাদার টেরেসাতে। মাদার টেরেসা হচ্ছেন অনলি ন্যাচারালাইজড সিটিজেন অফ ইন্ডিয়া হু গট ভারতরত্ন। অর্থাৎ মাদার টেরেসা হলেন একমাত্র ভারতীয় যিনি ন্যাচারালাইজ সিটিজেন, অর্থাৎ তিনি বাই বার্থ ভারতবর্ষের সিটিজেন ছিলেন না। সি ওয়াজ ন্যাচারালাইজ সিটিজেন এবং তিনি ভারতরত্ন পান 1980-তে। আর মোহাম্মদ আলী জিন্নাহ কখনো ভারতরত্ন পাননি। মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের লোক ছিলেন। এবার আমি একটা ইনফরমেশন তোমাদের দিচ্ছি। ভারতবর্ষের কোনো ব্যক্তি কি পাকিস্তানের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অর্থাৎ নিশানি পাকিস্তান পেয়েছেন? হ্যাঁ, পেয়েছেন। ভারতবর্ষের মোরারজি দেশাই মোরারজি দেশাই 1990 সালে পাকিস্তানের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড নিশানি পাকিস্তান পান। আমরা ভারতরত্ন সম্পর্কে আরো কয়েকটি ইনফরমেশন জানব। ভারতরত্ন প্রথমবার 1954 সালে দেওয়া হয়। তিনজন ব্যক্তি ভারতরত্ন পান 1954-তে। কোন তিনজন ব্যক্তি? রাজা চক্রবর্তী, গোপালাচারী CV রামান এবং সর্বপল্লী রাধাকৃষ্ণন। তাহলে এটা হচ্ছে 1954-তে প্রথমবার ভারতরত্ন দেওয়া হচ্ছে, এই তিনজন পাচ্ছেন। আচ্ছা, যদি বলে হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ফিমেল টু রিসিভ ভারতরত্ন, আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে ইন্দিরা গান্ধী 1971-এ। 1971 ইন্দিরা গান্ধী। আচ্ছা, প্রশ্ন যদি বলে যে হু ওয়াজ দ্য ফার্স্ট পস্থুমাস ইন্ডিয়ান টু রিসিভ ভারতরত্ন, আমাদের অ্যান্সার কি হবে? লাল বাহাদুর শাস্ত্রী। উনি 1966-তে ভারতরত্ন পান। লাল বাহাদুর শাস্ত্রী। এবার আমাদের যদি প্রশ্ন করে যে ইয়ংগেস্ট এবং ওল্ডেস্ট ভারতরত্ন রেসিপিয়েন্টকে, আমাদের অ্যান্সার কি হবে? ইয়ংগেস্ট হচ্ছে সচিন টেন্ডুলকার এবং ওল্ডেস্ট হচ্ছেন দণ্ড কেশব কার্ভে।
অর্থাৎ আমরা কি দেখলাম, 1954 প্রথম তিনজন পাচ্ছেন, চক্রবর্তী রাজা গোপালাচারী, সিভি রাবণ এবং এস রাধাকৃষ্ণন। 1971, এটা 77 নয় সরি, উনিশশো 71 প্রথম মহিলা ভারতরত্ন পাচ্ছেন ইন্দিরা গান্ধী। 1966 প্রথম পস্থুমাস ভারতরত্ন রেসিপিয়েন্ট লাল বাহাদুর শাস্ত্রী, ইয়াংগেস্ট সচিন টেন্ডুলকার, ওল্ডেস্ট ডিকে কার্ভে। চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে যাই। বলছে হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া? সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? আমরা অপশনগুলো একবার দেখে নিই। অপশন এতে আছে মীরা ফতিমা বিবি, অপশন বিতে আছে এইচ জে কানাইয়া, অপশন সিতে আছে আন্না চ্যান্ডি বা ক্যান্ডি, যা উচ্চারণ করো, অপশন ডিতে আছে লীলা সেঠ। আগে আমরা সঠিক অ্যান্সারটা দেখে নিই, তারপর বাদবাকি অপশনগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঠিক অ্যান্সার হবে এইচ জে কানাইয়া। ইনি ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি। এবার বাদবাকি অপশনগুলো থেকে দেখি। মীরা ফতিমা বিবি, ইনি ছিলেন ফার্স্ট ফিমেল জাজ অফ সুপ্রিম কোর্ট। ফার্স্ট ফিমেল জাজ অফ সুপ্রিম কোর্ট, ইনি সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি। আন্না চ্যান্ডি, ইনি হলেন ফার্স্ট ফিমেল জাজ অফ হাই কোর্ট। আর লীলা সেঠ হচ্ছেন ফার্স্ট ফিমেল চিফ জাস্টিস অফ হাইকোর্ট। অর্থাৎ মীরা ফতিমা বিবি প্রথম সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতি, এইচ জে কানায়া ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি, আন্না চ্যান্ডি হাইকোর্টের জাজ প্রথম মহিলা, এবং লীলা সেঠ হচ্ছেন ফার্স্ট চিফ জাস্টিস অফ হাইকোর্ট। ঠিক আছে, এবার চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। বলছে হাউ মেনি ইন্ডিয়ান বায়োস্ফিয়ার রিজার্ভ আর ইন দ্য ইউনেস্কো ম্যাপ প্রোগ্রাম? অর্থাৎ ইউনেস্কো ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রামের অধীনে ভারতের কতগুলি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে? এটির অ্যান্সার হবে 13টি। এখানে বলে রাখি, এই কোশ্চেনটা যদি আরো 3-4 মাস আগে দিত, এর অ্যান্সার হতো 12। লাস্ট 2025 সালের সেপ্টেম্বর মাসে আরো একটি বায়োস্ফিয়ার রিজার্ভ এই লিস্টে ইনক্লুড হয়েছে, যার জন্য এখন অ্যান্সার হবে 13। এবার বলে রাখি এই কোশ্চেনটা সম্বন্ধে রিলেটেড ইনফরমেশন। (1971) সালে প্রথম ইউনেস্কো ম্যাপ প্রোগ্রাম লঞ্চ করা হয় 1971 সালে। ইন্ডিয়া কবে এই ম্যাপ প্রোগ্রামের আন্ডারে আসে? ইন্ডিয়া আসে 1986-এ। 1986 সেই ইয়ার, যে ইয়ারে ভারতবর্ষের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ এস্টাবলিশ হয়। ভারতবর্ষের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কি? নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে 1986 সালে প্রথম নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ প্রতিষ্ঠিত হওয়ার পর ইন্ডিয়া এই লিস্টে আসে। কিন্তু এই লিস্টের আন্ডারে, অর্থাৎ ম্যাপের আন্ডারে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? সেটি হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, কিন্তু সেটি হয় 2000 সালে। অর্থাৎ নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ was the first biosphere reserve of India under MAP program in 2000 সাল। এরপর 2001-এ সুন্দরবন, এরপর আস্তে আস্তে আপ টু ডেট আপ টিল নাও 13টি বায়োস্ফিয়ার রিজার্ভ এই লিস্টের আন্ডারে আছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই এবার। প্রজেক্ট এলিফ্যান্ট ওয়াজ লঞ্চড ইন, প্রজেক্ট এলিফ্যান্ট কত সালে লঞ্চ হয়েছিল? অপশনগুলো আমরা দেখব।
অপশান এতে আছে 2006, অপশান বিতে আছে 1973, অপশান সিতে আছে 1975, অপশান ডিতে আছে 1992। আগে আমরা দেখবো সঠিক অ্যান্সার কোনটা এবং তারপর দেখবো বাদ বাকি অপশানগুলো এবং সেগুলো আমরা নিয়ে একটু আলোচনা করব। চলো দেখি, সঠিক অ্যান্সার হচ্ছে 1992। In the year 1992, Project Elephant was launched. বাদ বাকি অপশনগুলো দেখি। 1973 তে প্রজেক্ট টাইগার, 1975 এ কি, 1975 এ প্রজেক্ট ক্রোকোডাইল অ্যান্ড প্রজেক্ট অলিভ রিডলে টার্টেল। দু হাজার ছয়ে কি, 2006 হচ্ছে প্রজেক্ট ভালচার। এছাড়াও আরেকটি আছে 2009 প্রজেক্ট স্নো লেপার্ড। ঠিক আছে, 2006 প্রজেক্ট ভালচার, 1973 প্রজেক্ট টাইগার, 75 দুটো ক্রোকোডাইল অ্যান্ড অলিভ রিডলে টার্টেল, 92 যেটা কোশ্চেনে আছে আমাদের প্রজেক্ট এলিফ্যান্ট এবং 2009 প্রজেক্ট স্নো লেপার্ড। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। হুইচ অফ দ্য ফলোইং স্টিক ইউজড ইন দ্য গেম অফ পোলো? অর্থাৎ পোলো খেলাতে যে স্টিক অর্থাৎ লাঠিটা ইউজ করা হয় সেটাকে কি বলে? অপশনগুলো কি কি আছে? ম্যালেট, ক্লাব, কিউ এবং ব্যাট। অপশন এতে ম্যালেট, বিতে ক্লাব, সিতে কিউ এবং ডিতে আছে ব্যাট। প্রথমে দেখে এটা রাইট অ্যান্সার কোনটা? এটা রাইট অ্যান্সার হচ্ছে ম্যালেট। পোলো খেলায় যে স্টিকটা ইউজ করা হয় তাকে বলা হয় ম্যালেট। তাহলে স্যার ক্লাব, কিউ, ব্যাট এগুলো কি? ক্লাব, ক্লাব হচ্ছে গলফ খেলাতে যে স্টিকটা ইউজ করা হয় দ্যাট ইজ কল্ড ক্লাব। কিউ কোনটা কি তাহলে স্যার? কিউটা হচ্ছে বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার্সে যে স্টিকটা ইউজ করা হয় দ্যাট ইজ কল্ড কিউ। আর ব্যাট তো আমরা সাধারণত ক্রিকেটে ইউজ করে থাকি। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লংগেস্ট ব্রিজ ইন ইন্ডিয়া? ভারতবর্ষের লংগেস্ট ব্রিজ কোনটা? দেখো ব্রিজ দুটো ধরনের হতে পারে, একটা হচ্ছে নদীর উপর যে ব্রিজ, একটা হচ্ছে সমুদ্রের উপর ব্রিজ। এখানে মেনশন করে দেয়নি যে কোন ধরনের ব্রিজ, সুতরাং আমরা ওভারঅল যেটা হবে সেটাই আমরা নেব। অপশানগুলো আমরা একটা একে দেখি। প্রথমে আছে ভূপেন হাজারিকা, অপশান বিতে আছে অটল সেতু, অপশান সিতে আছে বগিবিল, অপশান ডিতে আছে ভেম্বানাথ। প্রথমে আসি সঠিক অ্যান্সারে, তারপরে আসছি বাদ বাকি অপশনগুলোতে। রাইট অ্যান্সার হবে অটল সেতু। অটল সেতু ওভার সি দ্যাট ইজ আরাবিয়ান সি। এটা লেন্থ হচ্ছে 21.8 কিলোমিটার। এটা আরেকটা নাম হচ্ছে মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক। অটল সেতুর উপর এবং 21.8 কিলোমিটার। যেহেতু মেনশন করে দেয়নি যে কোন টাইপের ব্রিজ, তাহলে অ্যান্সার খুব স্বাভাবিকভাবে অটল সেতু হবে। এবার যদি ওরা বলে যে লংগেস্ট রিভার ব্রিজ কি হবে, তাহলে অ্যান্সার হবে আমাদের ভূপেন হাজারিকা। ভূপেন হাজারিকা হচ্ছে লংগেস্ট রিভার ব্রিজ। এটা লেন্থ হচ্ছে 9.1 কিলোমিটার মতো। এটা কোথায় আছে? এটা আছে আসামে। কোথায় আছে? আসামের কোন নদীর উপর এটা? এটা নিয়েও কোশ্চেন হতে পারে। দেখো এটা কোন নদী বললে আমাদের উত্তর হবে লোহিত রিভার। এবার পরীক্ষা হলে অপশানে প্রথমেই দেখবে যে ব্রহ্মপুত্র রিভারটা থাকবে অপশানে। এখানে একটা মিস্টেক পয়েন্ট, আমাদের ব্রহ্মপুত্রের উপনদী লোহিত নদীর উপর এই ব্রিজটা আছে। এবার বাদ বাকি অপশন দুটো দেখি, বগিবিল এবং ভেম্বানাথ। বগিবিল হচ্ছে লংগেস্ট রেলওয়ে ব্রিজ।
এটি হচ্ছে 4.94 কিলোমিটার। আর ভীমবানাদ হচ্ছে লংগেস্ট স্ট্যান্ড অ্যালোন রেলওয়ে ব্রিজ। স্যার এটা ঠিক বুঝলাম না, একটা স্ট্যান্ড অ্যালোন বললেন আর একটা এমনি রেলওয়ে ব্রিজ বললেন, ব্যাপারটা বলি। বগিবিল হচ্ছে রেল কাম রোড ব্রিজ, অর্থাৎ এখানে রেলের সাথে সাথে এমনি রোড ব্রিজও আছে। আর ভীমবানাদ হচ্ছে স্ট্যান্ড অ্যালোন, শুধু একাকী রেল ব্রিজ। এবার কোশ্চেন যদি দেয় লংগেস্ট রেল ব্রিজ কোনটা, আমাদের অ্যান্সার হবে বগিবিল। কিন্তু ওরা যদি বলে দেয় যে স্ট্যান্ড অ্যালোন লংগেস্ট রেল ব্রিজ, দেন দ্য অ্যান্সার উড বি ভীমবানাদ। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। এরপর পরের কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন দিয়েছে হু অফ দ্য ফলোইং ইজ নোন অ্যাজ দেশপ্রাণ। নিম্নলিখিত 4টি ব্যক্তির নাম দেওয়া আছে, এর মধ্যে দেশপ্রাণ কাকে বলা হয়? অপশন এ তে আছে জেপি নারায়ণ, অপশন বি তে আছে সিএফ অ্যান্ড্রুজ, অপশন সি তে আছে বি আর আম্বেদকর এবং অপশন ডি তে আছে বীরেন্দ্রনাথ শাসমল। দেখি আমাদের রাইট অ্যান্সার কোনটা। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের বীরেন্দ্রনাথ শাসমল। অপশন এ জেপি নারায়ণ। জেপি নারায়ণকে বলা হয় লোক নায়ক। সিএফ অ্যান্ড্রুসকে বলা হয় দীনবন্ধু। এই কোশ্চেনটা আমি নিকনেম থেকে রেখেছি, আরো কয়েকটা এই ধরনের একই ধরনের নাম, মানে একই ধরনের টাইটেল, তো সেটা ঘুলিয়ে যেতে পারে সেগুলো, তার জন্য আমি একটা আলাদা স্লাইডে সেগুলো লিখে দিচ্ছি। দেখো আগের আমরা কি কি পেলাম, আমরা পেয়েছি লোকনায়ক হচ্ছে জেপি নারায়ণ, দীনবন্ধু হচ্ছে সিএফ অ্যান্ড্রুজ, আর কোশ্চেন যেটা দিয়েছিল দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল। এবার আমি পরের লিস্টে আসছি। প্রথমে হচ্ছে দেশবন্ধু। দেশবন্ধু বলা হয় সি আর দাস, অর্থাৎ চিত্তরঞ্জন দাস। দীনবন্ধু ওখানে পেয়েছি আমরা, দেশপ্রাণ পেয়েছি। এবার দেশপ্রিয় দেখবো আমরা। দেশপ্রিয় বলা হয় যতীন্দ্র মোহন সেনগুপ্তা। আচ্ছা দেশপ্রিয় হলো, তাই লোকপ্রিয় কাকে বলা হচ্ছে? লোকপ্রিয় বলা হচ্ছে গোপীনাথ বরদলৈ। গোপীনাথ বরদলৈ। আচ্ছা লোকপ্রিয় হলো, লোকমান্য কাকে বলা হচ্ছে? লোকমান্য বিজি তিলক, বাল গঙ্গাধর তিলক। এরপর আসছে মহামান্য কাকে বলা হচ্ছে? মহামান্য হচ্ছে এম এম মালভিয়া, অর্থাৎ মদন মোহন মালব্য আমরা বলে থাকি। আরেকটা আছে দেশরত্ন। আচ্ছা দেশরত্ন কাকে বলা হচ্ছে? দেশরত্ন বলা হচ্ছে ভারতের প্রথম প্রেসিডেন্ট ডক্টর রাজেন্দ্র প্রসাদকে। সবটা লিস্ট একবার বলে দিই। দেশবন্ধু সি আর দাস, দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত, লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ, লোকমান্য বিজি তিলক, মহামান্য মদন মোহন মালব্য এবং দেশরত্ন হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। চলো এবার নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন দিয়েছে হুইচ ডে ইজ সেলিব্রেটেড অ্যাজ ইন্টারন্যাশনাল এডুকেশন ডে। আন্তর্জাতিক শিক্ষা দিবস কোন দিনকে পালন করা হয়? 4টে অপশন আছে। কি কি অপশন? 11ই নভেম্বর, 24শে জানুয়ারি, 5th সেপ্টেম্বর এবং 5th অক্টোবর।
আমাদের অ্যান্সার হবে ইন্টারন্যাশনাল এডুকেশন ডে 24শে জানুয়ারি। 24শে জানুয়ারি উড বি দ্য রাইট অ্যান্সার। বাদ বাকি অপশানে যে ডেগুলো আছে সেগুলোকে কি বলা হয়? 11ই নভেম্বর, এটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন ডে। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। তার বার্থডেকে সেলিব্রেট করার জন্য 11ই নভেম্বর আমরা ন্যাশনাল এডুকেশন ডে পালন করি। এবার আসি 5th সেপ্টেম্বর। 5th সেপ্টেম্বর হচ্ছে ন্যাশনাল টিচার্স ডে। আর 5th অক্টোবর হচ্ছে ওয়ার্ল্ড টিচার্স ডে। ঠিক আছে, 11ই নভেম্বর ন্যাশনাল এডুকেশন ডে, 24শে জানুয়ারি ইন্টারন্যাশনাল এডুকেশন ডে, 5ই সেপ্টেম্বর ন্যাশনাল টিচার্স ডে, 5th অক্টোবর ওয়ার্ল্ড টিচার্স ডে। আচ্ছা, টিচার্স যতক্ষণ এলো, এবার স্টুডেন্ট ডে কোনটা? 15ই অক্টোবর, 15 অক্টোবর ইজ ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে। ঠিক আছে, আমরা অনেকগুলো ইনফরমেশন এখান থেকে জানতে পারলাম। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। প্রশ্নটা দিয়েছে স্টাডি অফ ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ সায়েন্স। প্রশ্নটা হচ্ছে স্টাডি অফ ফুড ইজ কল্ড, খাদ্য সংক্রান্ত পড়াশোনা বা অধ্যয়নকে কি বলা হয়ে থাকে? অপশন কি কি আছে? চারটে অপশন। একে আছে ব্রোমাটোলজি, অপশন বিতে আছে সেফোলজি, অপশন সিতে আছে মাইকোলজি এবং অপশন ডিতে আছে ফাইকোলজি। প্রথমে আমরা রাইট অ্যান্সার দেখি, তারপর বাদ বাকি অপশনগুলো নিয়ে অ্যানালাইসিস করব। রাইট অ্যান্সার হচ্ছে ব্রোমাটোলজি। ব্রোমাটোলজি ইজ কল্ড স্টাডি অফ ফুড। এরপর আসছে সেফোলজি। সেফোলজিটা কি? সেফোলজি হচ্ছে স্টাডি অফ ইলেকশন অ্যান্ড ভোটিং। ইলেকশন অ্যান্ড ভোটিং, স্টাডি অফ ইলেকশন অ্যান্ড ভোটিং, এটাকে আমরা বলছি সেফোলজি। মাইকোলজিটা কি? মাইকোলজি হচ্ছে স্টাডি অফ ফাঞ্জাই বা ফাঙ্গাস। স্টাডি অফ ফাঞ্জাই বা ফাঙ্গাস। আর ফাইকোলজিটা কি? ফাইকোলজি হচ্ছে স্টাডি অফ অ্যালগি। তাহলে ব্রোমাটোলজি স্টাডি অফ ফুড, সেফোলজি স্টাডি অফ ইলেকশন অ্যান্ড ভোটিং, মাইকোলজি স্টাডি অফ ফাঞ্জাই বা ফাঙ্গাস যাই বলো, আর ফাইকোলজি হচ্ছে স্টাডি অফ অ্যালগি। নেক্সট স্লাইডে যাওয়া যাক। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ চিফ অর্গান অফ ইউনাইটেড নেশন অর্গানাইজেশন? অর্থাৎ ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের মধ্যে ইউনাইটেড নেশন অর্গানাইজেশনে 6টা প্রিন্সিপাল অর্গান আছে, তার মধ্যে এখানে 4টি নাম দেওয়া হয়েছে। এর মধ্যে একটি অপশন আছে যেটা এই 6টা প্রিন্সিপাল অর্গানের মধ্যে পড়ে না। এই 4টি অপশনটাকে দেখিনি কি কি আছে। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, সিকিউরিটি কাউন্সিল অপশন বিতে আছে, অপশন সিতে আছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, অপশন ডিতে আছে সেক্রেটারিয়েট। এটার অ্যান্সার হবে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। অর্থাৎ ইউনাইটেড নেশনের যে 6টা প্রিন্সিপাল অর্গান আছে তার মধ্যে এটি নেই। তাহলে খুব স্বাভাবিকভাবে এই 3টি আছে, দ্যাট ইজ সিকিউরিটি কাউন্সিল, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এবং সেক্রেটারিয়েট। এই 3টি, তাহলে আরো 3টে থাকতে হবে। আরো কোন 3টি আছে আমরা জেনে নিই। এই 3টে প্লাস ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, এটা একটা গেল। ট্রাস্টিশিপ কাউন্সিল, এটা একটা গেল। আরেকটা হচ্ছে ইকোসক, অর্থাৎ ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। অর্থাৎ অপশানে 3টে আছে আর এই 3টে, টোটাল 6টা ইউনাইটেড নেশনের প্রিন্সিপাল অর্গান আছে। আচ্ছা, ইউনাইটেড নেশন সম্পর্কে আমরা আরো কিছু তথ্য জানি। ইউনাইটেড নেশন ফরমেশন হয় 1945-এ।
লিগ অফ নেশন ব্যর্থ হলে, লিগ অফ নেশন দ্বিতীয় বিশ্বযুদ্ধ রুখতে ব্যর্থ হলে এই ইউনাইটেড নেশন ফরমেশন হয়। এটা ফরমেশন কত সালে হলো? 1945-এ। এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক। এর মেম্বার কতগুলো আছে এখন? 193। আচ্ছা, ইউনাইটেড নেশনের যে 6টা প্রিন্সিপাল অর্গান বললাম, তার মধ্যে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের মেম্বার সংখ্যা কত? এটা আমাদের জানতে হবে। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের 5টা পার্মানেন্ট মেম্বার থাকে এবং 10টা নন পার্মানেন্ট মেম্বার থাকে, যাদের টেনিউর 2 বছর। পার্মানেন্ট মেম্বার তারা পার্মানেন্টলি থাকছে, নন পার্মানেন্ট যারা তাদের টেনিউর 2 বছর। এই 5টা পার্মানেন্ট মেম্বার কোনটা? চায়না, ফ্রান্স, রাশিয়া, ইউকে, ইউএসএ, চায়না, এই 5টা পার্মানেন্ট মেম্বার থাকে। এটা হচ্ছে পার্মানেন্ট মেম্বার, এদের ভেটো পাওয়ার থাকে। আর নন পার্মানেন্ট মেম্বার কটা থাকে? 10টা, এবং এদের টেনিউর থাকে 2 বছর। চলো এবার যদি বলে যে ইউনাইটেড নেশনের ল্যাঙ্গুয়েজ কতগুলো আছে, এটা দেখে নাও, এরপরে আসছি। আমাদের যদি বলে ইউনাইটেড নেশনের ল্যাঙ্গুয়েজ কতগুলো আছে, আমাদের অ্যান্সার হবে 6টা। কোন সেই 6টা? স্প্যানিশ, চাইনিজ, ফ্রেঞ্চ, ইংলিশ, আরবিক আর রাশিয়ান। এই 6টা গেল। স্প্যানিশ, চাইনিজ, ফ্রেঞ্চ, ইংলিশ, আরবিক, রাশিয়ান। বলে রাখি, ইউনাইটেড নেশনের জন্মলগ্ন থেকে 5টা ছিল, পরে একটা অ্যাড হয়েছে। কোনটা অ্যাড হয়েছে? আরবিকটা অ্যাড হয়েছে। কত সালে অ্যাড হয়েছে? 1973-তে। অর্থাৎ 1945-এ প্রথম 5টা ছিল, 1973-এ আরেকটা অ্যাড হলো 6 নম্বর, অর্থাৎ আরবিকটা। তাহলে এই 6টা গেল ইউনাইটেড নেশনের ল্যাঙ্গুয়েজ। ইউনাইটেড নেশন সম্পর্কে আমাদের এখানেই শেষ করলাম। এর পরেরটা আছে, এবার আমরা পরের কোশ্চেন দেখি কি আছে আমাদের। হেডকোয়ার্টার অফ ওইসিডি, ওইসিডি এর সদর দপ্তর কোথায় আছে? এবার দেখো, প্রথমেই বলে রাখি, ওইসিডির হেডকোয়ার্টার কোথায় আছে জানতে গেলে আমাদের এর ফুল ফর্মটা জানতে হবে, নয়তো আমরা অ্যান্সার করতে পারবো না। ওইসিডির ফুল ফর্ম হচ্ছে অর্গানাইজেশন অফ ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। অর্গানাইজেশন অফ ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিসে। এবার আমরা বাদ বাকি অপশনগুলো দেখি। আচ্ছা, প্যারিসে ওইসিডি ছাড়া আর কিসের হেডকোয়ার্টার আছে? প্যারিসে ওইসিডি ছাড়া আছে ইউনেস্কো, ইউনেস্কো একটা গেল, অর্থাৎ ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। নিউ ইয়র্কে দেখি কি কি আছে, আমরা আগের কোশ্চেনে দেখলাম ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের হেডকোয়ার্টার নিউ ইয়র্কে। এছাড়া আছে ইউএনডিপি, অর্থাৎ ইউনাইটেড নেশন ডেভেলপ প্রোগ্রামের হেডকোয়ার্টার আমাদের নিউ ইয়র্কে আছে। আচ্ছা, জেনেভাতে কি কি আছে? জেনেভাতে আছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। অ্যাকচুয়ালি জেনেভাতে অজস্র আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন,
ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ইউএনএইচআরসি, ইউএনএইচসিআর অর্থাৎ ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কাউন্সিল, ইউএনএইচসিআর অর্থাৎ ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি। এরপর আমরা দেখব ভিয়েনাতে কি কি আছে। ভিয়েনাতে হেডকোয়ার্টার আছে ওপেক অর্থাৎ অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এর হেডকোয়ার্টার কোথায়? আমরা ভিয়েনাতে পাচ্ছি। এরপর আমরা কি পাচ্ছি? ইউএনআইডিও অর্থাৎ ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিস এর আমরা হেডকোয়ার্টার কোথায় পাচ্ছি? ভিয়েনাতে পাচ্ছি। এছাড়া আরও একটা পাচ্ছি IAEA, দ্যাট ইজ ইন্টারন্যাশনাল এজেন্সি, সরি ভুলে গেলাম এটা, আমি এই মুহূর্তে আমার মাথায় আসছে না, ইন্টারন্যাশনাল, যাই হোক এই ফুল ফর্মটা তোমরা একটু দেখে নিও, এটা আমার এই মুহূর্তে মাথায় আসছে না। তো ঠিক আছে, এই চারটে অপশন আমরা অ্যানালিসিস করলাম। এরপরে কোশ্চেনটা কি আছে আমরা দেখি। বলছে হুইচ অফ দ্য ফলোইং সিটি ইজ কল্ড গ্লাসগো অফ ইন্ডিয়া? হুইচ অফ দ্য ফলোইং সিটি ইজ কল্ড গ্লাসগো অফ ইন্ডিয়া? অপশনগুলো আমরা দেখব। অপশন এ তে আছে দুর্গাপুর, অপশন বি তে আছে আহমেদাবাদ, অপশন সি তে আছে হাওড়া এবং অপশন ডি তে আছে কোয়েম্বাটোর। এই চারটে অপশনের মধ্যে গ্লাসগো অফ ইন্ডিয়া, এই কোশ্চেনটা দিয়েছে সবরিকুয়েটস অফ ইন্ডিয়া চ্যাপ্টার থেকে। প্রথমে দেখি আমরা অ্যান্সার কোনটা হয় আমাদের। অ্যান্সার হবে আমাদের হাওড়া। হাওড়াকে বলা হয় গ্লাসগো অফ ইন্ডিয়া। এবার আমরা দেখি বাদবাকি অপশনগুলো কি কি আছে। প্রথমে আসছে দুর্গাপুর। দুর্গাপুরকে বলা হয় রার অফ ইন্ডিয়া, রার অফ ইন্ডিয়া। আহমেদাবাদকে বলা হয় বস্টন অফ ইন্ডিয়া। এর সাথে সাথে আরো একটা বলা হয় ম্যানচেস্টার অফ ইন্ডিয়া। আহমেদাবাদকে কি বলছি? বস্টন অফ ইন্ডিয়া, ম্যানচেস্টার অফ ইন্ডিয়া। দুর্গাপুর রার অফ ইন্ডিয়া। হাওড়া তো গেল, গ্লাসগো অফ ইন্ডিয়া। এরপর আসছে কোয়েম্বাটোর। কোয়েম্বাটোর হচ্ছে ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া, অর্থাৎ দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। আচ্ছা, ম্যানচেস্টার অফ নর্থ ইন্ডিয়া তাহলে কি হবে? নর্থ ইন্ডিয়া ম্যানচেস্টার অফ নর্থ ইন্ডিয়া হবে কানপুর। আচ্ছা, আমরা আগের স্লাইডে IAEA এর যে ফুল ফর্ম সেটা একবার বলি। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, এটা হেডকোয়ার্টার ভিয়েনাতে। তখন আমার এটা মাথায় আসছিল না, যাই হোক বলে দিলাম। চলো নেক্সট কোশ্চেনটা যাই আমরা। হুইচ অফ দ্য ফলোইং কিং ওয়াজ নোন অ্যাজ দেবপুত্র? অর্থাৎ দেবপুত্র কোন রাজার নাম ছিল আর কি, টাইটেল ছিল আর কি। দেবপুত্র কোন রাজার টাইটেল ছিল? অপশন আমরা কি কি পাচ্ছি? অপশন প্রথমে পাচ্ছি অশোকা, অপশন এ, অপশন বি কনিষ্ক, অপশন সি মহাপদ্মনন্দ, অপশন ডি ধননন্দ। প্রথমে আসি রাইট অ্যান্সারে, তারপরে আসি বাদবাকি অপশনের অ্যানালিসিসে। দেখো রাইট অ্যান্সার হবে কনিষ্ক। কনিষ্ককে দেবপুত্র বলা হয়। বাদবাকি অপশনগুলো দেখি। প্রথমে কি আছে? অশোকা। অশোকাকে আমরা কি নামে জানি? আরো একটা হচ্ছে দেবনাম প্রিয়দর্শী, মহাপদ্মনন্দের কি টাইটেল আছে? একটা আছে উগ্রসেনা, আরেকটা টাইটেল আছে একরাত, আরো একটা টাইটেল আছে পরশুরাম টু, পরশুরাম দ্য সেকেন্ড।
ধননন্দের কি টাইটেল আছে? ধননন্দের টাইটেল আছে আগ্রামেজ, AGRAMES। তাহলে অশোক কি দেখলাম? দেবনামপ্রিয় প্রিয়দর্শী, কনিষ্ক দেবপুত্র, মহাপদ্মনন্দ উগ্রসেনা, একরাত, পরশুরাম টু, আর ধননন্দ কি বললাম? আগ্রামেজ। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। The city Gorakhpur is situated on the river bank of, গোরখপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশন কি কি আছে? অপশন আছে অপশন এ তে সরায়ু, অপশন বি তে রাপ্তি, অপশন সি তে সিপ্রা, অপশন ডি তে যমুনা। রাইট অ্যান্সার আমাদের রাপ্তি, অর্থাৎ রাপ্তির তীরে গোরখপুর শহরটি অবস্থিত। সরাইউর তীরে কোন শহরটি আছে? সরাইউর তীরে আছে সিলেক্ট যাই হোক লেখা হচ্ছে না। সরাইউর তীরে আছে অযোধ্যা, সিপ্রার তীরে আছে উজ্জয়ন এবং যমুনার তীরে আছে দিল্লি, মথুরা, এই শহরগুলো। সরাইউর তীরে আছে অযোধ্যা, সিপ্রার তীরে আছে উজ্জয়ন এবং যমুনার তীরে আছে দিল্লি, মথুরা। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। পোলিও ভ্যাকসিন ওয়াজ ডিসকভার্ড বাই, পোলিও ভ্যাকসিন কে আবিষ্কার করেছিলেন? অপশনগুলো দেখে নি কি কি আছে। অপশন এ তে আছে এডওয়ার্ড জেনার, অপশন বি তে আছে জোনাস স্যাল্ক, অপশন সি তে আছে আলবার্ট সাবিন এবং অপশন ডি তে আছে লুই পাস্তুর। পোলিও ভ্যাকসিন ওয়াজ ডিসকভার্ড বাই জোনাস স্যাল্ক, ইনি পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন। তাহলে আলবার্ট সাবিন কি আবিষ্কার করেছিলেন? ইনি করেছিলেন ওরাল পোলিও ভ্যাকসিন। এডওয়ার্ড জেনার কি করেছিলেন? স্মল পক্সের ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন। প্রসঙ্গত বলে রাখি এই এডওয়ার্ড জেনারকে বলা হয় ফাদার অফ ভ্যাকসিনেশন, ইনি স্মল পক্সের ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন। আর লুই পাস্তুর র্যাবিস অর্থাৎ জলাতঙ্কের টিকা বা ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন লুই পাস্তুর। চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। এগুলো একবার দেখে নাও। এডওয়ার্ড জেনার স্মল পক্স, ফাদার অফ ভ্যাকসিনেশন গেল। জোনাস স্যাল্ক পোলিও ভ্যাকসিন, অ্যালবার্ট সাবিন ওরাল পোলিও ভ্যাকসিন, আর লুই পাস্তুর র্যাবিস বা জলাতঙ্ক, কুকুরে কামড়ালে যেটা হয়। চলো নেক্সটে যাওয়া যাক। কোয়েশ্চেন হচ্ছে হু ইজ দ্য অথর অফ দ্য বুক ডটার অফ ডেস্টিনি। চারটি অপশন দেওয়া আছে। অ্যাকচুয়ালি ডটার অফ ডেস্টিনি একটা অটোবায়োগ্রাফি, তো চারটে যে অপশন দেওয়া আছে এর মধ্যে থেকে কোন অপশনের অটোবায়োগ্রাফি হচ্ছে ডটার অফ ডেস্টিনি? উত্তর হচ্ছে বেনাজির ভুট্টো। ইনি হচ্ছেন পাকিস্তানের ফরমার প্রাইম মিনিস্টার 1990-এর দশকে। তাহলে বেনাজির ভুট্টোর অটোবায়োগ্রাফি কি হচ্ছে? ডটার অফ ডেস্টিনি। বাদ বাকি অপশনগুলো দেখি। মেরি কমের অটোবায়োগ্রাফি কি? আনব্রেকেবল। আনব্রেকেবল। পিটি উষার অটোবায়োগ্রাফি কি? পিটি উষার অটোবায়োগ্রাফি কি? গোল্ডেন গার্ল। আর মালালা ইউসুফজাই ইনার অটোবায়োগ্রাফি কি? আই অ্যাম মালালা। আচ্ছা বলে রাখি এই মালালা ইউসুফজাই হচ্ছেন কনিষ্ঠ অর্থাৎ ইয়ংগেস্ট নোবেল প্রাইজ অ্যাওয়ার্ড উইনার ইন পিস অল ওভার, ইয়ংগেস্ট নোবেল প্রাইজ রেসিপিয়েন্ট, এবং উনি পিসে পেয়েছিলেন 2014 সালে।
চলো নেক্সটে আসা যাক। তার আগে একবার দেখে নাও, মেরি কম আনব্রেকেবল, পিটি উষা গোল্ডেন গার্ল, মালালা ইউসুফজাই আই এম মালালা, এবং কোয়েশ্চেন যেটা দিয়েছে বেনাজির ভুট্টো ডটার অফ ডেস্টিনি। প্রশ্ন হচ্ছে হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ কলাক্ষেত্র ফাউন্ডেশন, অর্থাৎ কলাক্ষেত্র ফাউন্ডেশন কে তৈরি করেছিলেন বা প্রতিষ্ঠাতা কে ছিলেন। চারটে অপশান দিয়েছি, চারটে অপশান দেখেই তোমরা বুঝতে পারছো ভারতবর্ষে যে ক্লাসিক্যাল ডান্স আছে সেই ডান্স থেকে চারটে নাম তোলা হয়েছে। প্রথম অপশানে কে আছে? ডোনা গাঙ্গুলি। অপশান বিতে আছে কুমুদিনী লাখিয়া। অপশান সিতে আছে বিরজু মহারাজ অর্থাৎ পণ্ডিত বিরজু মহারাজ, এবং অপশান ডিতে আছে রুক্মিণী দেবী অরুণডালে। প্রথমে দেখি রাইট অ্যান্সার, তারপরে আসছি অপশন অ্যানালিসিসে। উত্তর হবে রুক্মিণী দেবী অরুণডালে, এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। রুক্মিণী দেবী অরুণডালে কলাক্ষেত্র ফাউন্ডেশন করেছিলেন। চলো এবার দেখি বাদবাকি অপশানগুলো। পণ্ডিত বিরজু মহারাজ, ইনারও একটা ডান্স স্কুল ছিল, সেটার নাম হচ্ছে কালাশ্রম। কলাশ্রম। প্রসঙ্গত বলে রাখি বিরজু মহারাজ কত্থক ডান্সের সঙ্গে যুক্ত। কত্থক ডান্স কোথাকার? ইউপি। পণ্ডিত বিরজু মহারাজ কত্থক ডান্সের সঙ্গে যুক্ত, ইউপি ক্লাসিক্যাল ডান্স। কলাশ্রম গেল। আচ্ছা, পণ্ডিত বিরজু মহারাজ অনেক হিন্দি সিনেমার কোরিওগ্রাফি করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা বলছি। একটা হচ্ছে উন্নাই কান্থু, যেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল। উন্নাই কান্থু। আর একটা শতরঞ্জ কি খেল। এছাড়া অজস্র আছে, এই দুটো খুব ইম্পর্টেন্ট তাই বলে রাখলাম। এরপর আসছে কুমুদিনী লাখিয়া। কুমুদিনী লাখিয়া কত্থক ডান্সের সঙ্গে যুক্ত। ইনার একটা ডান্স স্কুল আছে, সেটা হলো কাদম্ব স্কুল। কাদম্ব, KADAMB, কাদম্ব স্কুল। এবং শেষ অপশন হচ্ছে ডোনা গাঙ্গুলি, ইনি ওডিসি নাচের সঙ্গে যুক্ত ছিলেন। ওডিসি। এবং ইনারও একটা স্কুল আছে, ডান্স স্কুল, যেটা হচ্ছে দীক্ষা মঞ্জরি। দীক্ষা মঞ্জরি। প্রসঙ্গত বলে রাখি রুক্মিণী দেবী অরুণডালে, যেটা আমাদের কোশ্চেনের অ্যান্সার, অর্থাৎ কলাক্ষেত্র ফাউন্ডেশনের কে করেছিলেন, ফাউন্ডেশন কে করেছিলেন, ইনি ভারত নাট্যম ক্লাসিক্যাল ডান্সের সঙ্গে জড়িত। ভারতনাট্যম। চলো, আশা করি বোঝা গেছে। আমরা এবার নেক্সট কোশ্চেনে যাই। কোয়েশ্চেন হচ্ছে নিউ ইয়ার ফেস্টিভ্যাল অফ মহারাষ্ট্র ইজ কল্ড। মহারাষ্ট্রের নববর্ষের উৎসবকে কি বলা হয়? আমাদের রাজ্যে যেমন পয়লা বৈশাখ, তেমনি আমাদের প্রতিবেশী রাজ্যগুলোতেও একটা নাম আছে। তো আমরা এখানে চারটে অপশান দিয়েছি, খুব স্বাভাবিকভাবে চারটে আলাদা আলাদা স্টেটের চারটে নাম। এখানে কোশ্চেনে বলেছে মহারাষ্ট্রের নববর্ষের উৎসবকে কি বলে। নববর্ষ মহারাষ্ট্রের নিউ ইয়ার ফেস্টিভ্যালকে বলা হয় গুডি পাডওয়া। তাহলে অপশন এ তে যেটা আছে থাপনা, এটা কোন স্টেটের নিউ ইয়ার ফেস্টিভ্যাল? এটা হচ্ছে রাজস্থান। অপশন বি তে যেটা আছে ভিসু, এটা কোথাকার? এটা হচ্ছে কেরালা। অপশন ডি তে যেটা আছে সেটা কোন স্টেটের? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ অ্যান্ড কর্ণাটকা। আরো কিছু স্টেট যেগুলো বলে রাখি, যেমন তামিলনাড়ুর হচ্ছে পুথান্ডু। গুজরাটের বলে রাখি ভেস্টু ভারাস। পাঞ্জাবের বৈশাখী বা বৈশাখী যেটা আমরা বলবো। ওয়েস্ট বেঙ্গলের পয়লা বৈশাখ। ওড়িশার পানা সংক্রান্তি। এরকম বেশ কিছু আছে। চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। হু অ্যামং দ্য ফলোইং ইজ অ্যাসোসিয়েটেড উইথ শরৎ। চারটি নাম দেওয়া আছে, এই চারটি নামের মধ্যে কে শরৎ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? অপশান এতে আছে আলী আকবর খাঁ,
অপশান বিতে আছে বিসমিল্লাহ খাঁ, অপশান সিতে আছে পণ্ডিত রবিশঙ্কর এবং অপশান ডিতে আছে আল্লাহ রাখা। প্রথমে আসি সঠিক অ্যান্সারে। সঠিক অ্যান্সার হবে আলী আকবর খাঁ। ইনি সরোদ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন। তাহলে উস্তাদ বিসমিল্লাহ খাঁ কোন বাদ্যযন্ত্র বাজাতেন? ইনি বাজাতেন সানাই, সেহেনাই বা সানাই যেটা বলবো আমরা। পণ্ডিত রবিশঙ্কর সিতার এবং আল্লাহ রাখা তবলা। আগে পণ্ডিত রবিশঙ্করে আসি। পণ্ডিত রবিশঙ্কর 1999 ভারতরত্ন পেয়েছিলেন। আর বিসমিল্লাহ খাঁ 2001 সালে ভারতরত্ন পেয়েছেন। পণ্ডিত রবিশঙ্কর সম্পর্কে আরও একটা ইনফরমেশন দেব। পণ্ডিত রবিশঙ্কর ওয়াজ ফার্স্ট ইন্ডিয়ান টু উইন গ্র্যামি অ্যাওয়ার্ড ইন 1968। 1968-এ তিনি প্রথম ভারতীয় যিনি গ্র্যামি পান, গ্র্যামি অ্যাওয়ার্ড জেতেন। উনি টোটাল 5 বার গ্র্যামি পেয়েছিলেন, প্রথমবার পেয়েছিলেন 1968-এ। তাহলে আমাদের অ্যান্সারটা কি গেল? সরোদ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিটি হলেন আলী আকবর খাঁ। অপশান বিতে যেটা বিসমিল্লাহ খাঁ, তিনি হচ্ছে সানাই বা সেনাই। অপশান সি পণ্ডিত রবিশঙ্কর সিতার। অপশান ডি আল্লাহ রাখা, উত্তর তবলা। বিসমিল্লাহ খাঁ 2001-এ ভারতরত্ন পাচ্ছেন, পণ্ডিত রবিশঙ্কর 1999-এ ভারতরত্ন পাচ্ছেন। আচ্ছা, প্রশ্ন যদি আসে হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান মিউজিশিয়ান টু রিসিভ ভারতরত্ন, উত্তর কি হবে আমাদের? প্রথম ব্যক্তি যিনি মিউজিকের সঙ্গে জড়িত ছিলেন এবং ভারতরত্ন পেয়েছিলেন তিনি হলেন এম.এস. শুভলক্ষ্মী। তিনি ভারতরত্ন পান। 1998 সালে ইনি ভারতরত্ন পান। ইনি হলেন প্রথম ভারতীয় মিউজিশিয়ান বা কোন একটি, তিনি গায়ক ছিলেন আর কি, প্রথম যিনি ভারতরত্ন পান মিউজিশিয়ান। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। হুইচ ইজ এ ফেমাস পেন্টিং অফ পাবলো পিকাসো? 4টে অপশান দিয়েছি, 4টে পেন্টিংয়ের নাম দিয়ে দিয়েছি। এর মধ্যে পিকাসো কোনটি এঁকেছিলেন? অপশান এতে আছে গুয়ের্নিকা, অপশান বিতে আছে ব্যাপটিজম অফ ক্রাইস্ট, অপশান সিতে আছে হাঙ্গেরিয়ান জিপসি গার্ল, অপশান ডিতে আছে পারসিস্টেন্স অফ মেমোরি। তো রাইট অ্যান্সার হবে গুয়ের্নিকা। খুবই কমন কোশ্চেন। পরবর্তী অপশানগুলো নিয়ে একটু ডিসকাস করা যাক। দ্য ব্যাপটিজম অফ ক্রাইস্ট এটি কার? এটি হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। হাঙ্গেরিয়ান জিপসি গার্ল এটিকে এঁকেছেন অমৃতা শেরগিল। এবং দ্য পারসিস্টেন্স অফ মেমোরি এটাকে এঁকেছেন সালভাদর ডালি। তাহলে আমরা দেখে নিই একবার। গুয়ের্নিকা হচ্ছেন পাবলো পিকাসো, ব্যাপটিজম অফ ক্রাইস্ট হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি, অপশান সি হাঙ্গেরিয়ান জিপসি গার্ল হচ্ছে অমৃতা শেরগিল এবং অপশান ডি পারসিস্টেন্স অফ মেমোরি হচ্ছে সালভাদর ডালি। পরের কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং সেট অফ ফোক ডান্স ইজ অফ মহারাষ্ট্র? অর্থাৎ মহারাষ্ট্রের ফোক ডান্স কোনটা? প্রতিটা অপশনে 2-3টে করে দিয়েছি, একটা সেট বানিয়েছি। এর মধ্যে বলেছে মহারাষ্ট্রের কোনটা, কোন সেটটা। অপশান এতে আছে রফ, হিকাত, দুমহাল। অপশান বিতে আছে ওট্টাম থুলাল, কালারি পায়াট্টু। অপশান সিতে আছে ঘুমার, কালবেলিয়া এবং অপশান ডিতে আছে লাবণী, লেজিম, তামাশা। রাইট অ্যান্সার হবে লাবণী, লেজিম এবং তামাশা। এই 3টি ডান্সই মহারাষ্ট্রের ফোক ডান্স অর্থাৎ লোকনৃত্য।
প্রথম অপশানে যে আছে যেটা রফ হিকাত দুমহাল, এই তিনটি হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। অপশান বিতে যেটা আছে ওট্টাম থুলাল অ্যান্ড কালারিপায়াট্টু বিলংস টু কেরালা, ফোক ড্যান্স অফ কেরালা। অপশান সিতে যেটা আছে ঘুমার আর কালবেলিয়া, এটা হচ্ছে রাজস্থানের ফোক ডান্স। তাহলে আমরা দেখে নিই একবার। অপশান এ রফ হিকাত দুমহাল জম্মু কাশ্মীর, ওট্টাম থুলাল কালারিপায়াট্টু কেরালা, ঘুমার কালবেলিয়া রাজস্থান, লাবণী লেজিম আর তামাশা মহারাষ্ট্র। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এবার আসে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনটায়। 2025 সালের মিসেস ইউনিভার্স শিরোপা কে জিতেছেন? এখানে মাথায় রাখতে হবে মিসেস ইউনিভার্স। অপশনগুলো কি কি আছে? সেরি সিং, ঐশ্বরিয়া রায়, সুস্মিতা সেন, রীতা ফারিয়া। অপশন এতে সেরি সিং, অপশন বিতে ঐশ্বরিয়া রায়, অপশন সিতে সুস্মিতা সেন এবং অপশন ডিতে রীতা ফারিয়া। আমাদের রাইট আনসার হবে সেরি সিং। ইনি 2025 সালের, এটা হবে আমাদের রাইট আনসার। ইনি 2025 সালের অক্টোবর মাসে মিসেস ইউনিভার্স অ্যাওয়ার্ড পান। মিসেস ইউনিভার্স মাথায় রাখতে হবে। ঐশ্বরিয়া রয় কি? ইনি মিস ওয়ার্ল্ড পেয়েছেন 1994-এ, মিস ওয়ার্ল্ড। সুস্মিতা সেন মিস ইউনিভার্স, এটা কিন্তু মিসেস ইউনিভার্স কোশ্চেনে আছে। সুস্মিতা সেন পেয়েছেন মিস ইউনিভার্স 1994, একই ইয়ারে। ঐশ্বরিয়া রয় মিস ওয়ার্ল্ড, ইনি মিস ইউনিভার্স। এবং প্রসঙ্গত বলে রাখি সুস্মিতা সেন হচ্ছেন ফার্স্ট ইন্ডিয়ান ফিমেল যিনি মিস ইউনিভার্স অ্যাওয়ার্ড পেয়েছেন 1994-এ। ফার্স্ট ইন্ডিয়ান ফিমেল মিস ইউনিভার্স উইনার। আর রীতা ফারিয়া মিস ওয়ার্ল্ড 1966, 1966-তে মিস ওয়ার্ল্ড পেয়েছেন এবং ইনি হচ্ছেন প্রথম ভারতীয় মহিলা যিনি মিস ওয়ার্ল্ড পাচ্ছেন। প্রথম ভারতীয় মহিলা যিনি মিস ওয়ার্ল্ড পাচ্ছেন রীতা ফারিয়া এবং প্রথম ভারতীয় মহিলা যিনি মিস ইউনিভার্স পাচ্ছেন সুস্মিতা সেন। আর আমাদের কোশ্চেন যেটা ছিল যে প্রথম মিস ইউনিভার্স, মানে এটি প্রথম মিস ইউনিভার্স, এটা ভারত থেকে প্রথমবারই হলো সেরি সিং। আর ঐশ্বরিয়া রায় মিস ওয়ার্ল্ড পেয়েছিলেন, তবে কোনো প্রথম পাননি। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ভারতের 53তম বিচারপতি হিসাবে কে নিয়োগ পেয়েছেন? হু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য 53rd চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? অপশানে কি কি আছে? জাস্টিস সঞ্জীব খান্না, জাস্টিস সূর্যকান্ত, জাস্টিস বি আর গাভাই এবং জাস্টিস দীপঙ্কর দত্ত। আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে জাস্টিস সূর্যকান্ত। ইনি ভারতের 53rd অর্থাৎ 53তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তাহলে বি আর গাভাই ইনি রিপ্লেস করেছেন আর কি, ইনি 52তম ছিলেন। আর খান্না স্যার ছিলেন 51তম। আর দীপঙ্কর দত্ত যিনি জাস্টিস দীপঙ্কর দত্ত যিনি আছেন, ইনি সুপ্রিম কোর্টের একজন বিচারপতি, তবে চিফ জাস্টিস এখনো হননি। পরেরটা, হু ওন দ্য অ্যাবেল প্রাইজ 2025? 2025 সালে অ্যাবেল প্রাইজ কে জিতেছে? চারটে অপশন আছে, দেখে নাও একবার। টারেন্স টাউ, মাসাকি কাসিওয়ারা, আইল্যান্ড কনেস এবং ক্যারেন উইলেনবেক। রাইট আনসার হবে মাসাকি কাসিওয়ারা। ইনি 2025 অ্যাবেল প্রাইজ পেয়েছেন। আচ্ছা, অ্যাবেল প্রাইজটা কি, কোন ফিল্ডে দেওয়া হয়? ইন দ্য ফিল্ড অফ ম্যাথামেটিক্স। কোন দেশ থেকে দেওয়া হয়? নরওয়ে থেকে দেওয়া হয়। নরওয়ে থেকে দেওয়া হয় ম্যাথের উপর। অ্যাকচুয়ালি আমরা জানি নোবেল 6টা সাবজেক্টের উপর দেওয়া হয়, সেই 6টা সাবজেক্টের উপর ম্যাথ নেই। তো এটাকে অনেক সময় নোবেল অফ ম্যাথও বলা হয়ে থাকে।
কোন দেশ থেকে দেওয়া হচ্ছে? নরওয়ে থেকে দেওয়া হচ্ছে। নোবেল অফ ম্যাথ অনেক সময় বলা হয়ে থাকে। 2025-এ কে পেয়েছেন? মাসাকি কাসিওয়ারা। চলো আমাদের লাস্ট কোশ্চেন আসছি এবার আমাদের। হুইচ ডিস্ট্রিক্ট হ্যাজ বিন অফিসিয়ালি ডিক্লেয়ার্ড দ্য ফার্স্ট চাইল্ড ম্যারেজ ফ্রি ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া? অর্থাৎ ভারতবর্ষের কোন জেলাটি প্রথম শিশু বিবাহ মুক্ত জেলা হিসাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে? 4টে অপশন আছে, দেখে নাও একবার। প্রথমটা কি? বালোড ডিস্ট্রিক্ট, অপশন বিতে দান্তেওয়াড়া, অপশন সিতে কালাহান্ডি এবং অপশন ডিতে বাড়মের জেলা। আমাদের রাইট অ্যান্সার হবে বালোড ডিস্ট্রিক্ট। বালোড ডিস্ট্রিক্ট হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ ফার্স্ট চাইল্ড ম্যারেজ ফ্রি ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া। এটা কোথায় আছে? এটা ছত্তিশগড়ে। চলো স্টুডেন্টস, ক্লাস এখানেই শেষ করলাম। আশা করি ক্লাস ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের কমেন্টে জানিও যে আরও কোন সাবজেক্টের উপর তোমরা, কোন কোন টপিকের উপর তোমরা আরও ক্লাস পেতে চাও এবং ভবিষ্যতে ক্লাস আসবে। থ্যাংক ইউ।